এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। তো আমরা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক ক্লাস শুরু করবো আজকের থেকে। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। দেখো একদম বেসিক থেকে কিন্তু শুরু করব ক্লাসটা। তো নাম্বার সিস্টেমের বেসিক জিনিসগুলো কি, ঠিক আছে, প্রাইম নাম্বার কি, ইভেন নাম্বার কি, অড নাম্বার কি, ঠিক আছে, তারপরে যমজ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে তোমাদের ভালো করে বোঝাবো। নাম্বার সিস্টেম শুরু করার আগে ডিজিট কি জিনিস, মানে অঙ্ক কি জিনিস, সেটা আগে জানতে হবে তোমাদের। তাহলে আগে চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। তাহলে প্রথম শেখো ডিজিট কি। ডিজিট হচ্ছে অঙ্ক। তাহলে কতগুলো অঙ্ক আছে এটা আমাদের জানতে হবে। তাহলে অঙ্ক হচ্ছে 10টা অঙ্ক। কি কি অঙ্ক? 0, 1, 2, 3, 4, তাহলে 9 পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই 10টা হচ্ছে আমাদের ডিজিট অঙ্ক। তাহলে এই ডিজিট গুলো দিয়ে কি হবে, নাম্বার তৈরি হয়। নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে নাম্বার হচ্ছে কি সংখ্যা, ঠিক আছে। তাহলে সংখ্যা তৈরি হবে কি ডিজিট দিয়ে, অঙ্ক দিয়ে তৈরি হবে। যেমন আমি লিখলাম 12, তাহলে এখানে কি লাগবে, দুটো ডিজিট, 2 আর 1। আমি লিখলাম 112, তাহলে এখানে কি হবে, 3টে ডিজিট দিয়ে আমাদের 112 তৈরি হচ্ছে, 2 আর 1 1, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে ডিজিট, এই ডিজিট গুলো দিয়ে কি হচ্ছে, নাম্বার তৈরি হচ্ছে। তাহলে এই ডিজিট যেগুলো, এদের কি আমরা নাম্বার বলতে পারি? দেখো যেগুলো হচ্ছে অঙ্ক, এদেরকে কিন্তু আমরা নাম্বার বলতে পারি। কেমন ভাবে বলতে হবে, যে এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে। তাহলে 0, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে কি এক অঙ্কের সংখ্যা। তাহলে ডিজিটকেও আমরা নাম্বার বলতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখব এই অঙ্কের কত রকমের মান থাকে। অঙ্কের 2 রকমের মান হয়, ঠিক আছে, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। প্লেস ভ্যালু হচ্ছে স্থানীয় মান আর ফেস ভ্যালু হচ্ছে নিজস্ব মান। তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু এটা কিন্তু প্রতিটা পরীক্ষাতে আসে, রেলের পরীক্ষা হোক, ঠিক আছে, সিজিএলের পরীক্ষা হোক, এসএসসি যে কোনো পরীক্ষা হোক, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু ব্যাপারটা তোমাদের ভালো করে বুঝতে হবে, এটা পরীক্ষায় আসে। তাহলে দেখো এটা তোমাদের আমি ভালো করে বোঝাবো, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। প্লেস ভ্যালু, ঠিক আছে। প্লেস ভ্যালু মানে কি বললাম, প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান, ঠিক আছে, বা লোকাল ভ্যালুও বলা যায়। এটাকে আমরা লোকাল ভ্যালুও বলতে পারি, লোকাল ভ্যালু, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি স্থানীয় মান। স্থানীয় মান বাংলাতে বলা হয় কি স্থানীয় মান, ঠিক আছে। তাহলে আমি একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। এখানে তোমাকে জিজ্ঞাসা করলো যে 7-এর স্থানীয় মান কত, তাহলে তোমরা কি করবে, দেখো 7-এর যদি স্থানীয় মান বলা হয়, তাহলে 7-এর স্থানীয় মান 7ই হয়ে যাবে, ঠিক আছে। 6-এর স্থানীয় মান কি হবে, তাহলে এখানে 6 লিখে দেবে, 6-এর পর দেখো কটা ডিজিট আছে, একটা ডিজিট, ব্যাস এই 0 লিখে দেবে। তাহলে এটা কিন্তু 6-এর স্থানীয় মান। তোমাকে জিজ্ঞাসা করলো 5-এর স্থানীয় মান কি হবে, তাহলে তুমি কি করবে, ব্যাস এই 5 লিখে দিলে, 5-এর পর দেখো কটা ডিজিট, একটা দুটো, ব্যাস 5-এর পরে দুটো 0 বসিয়ে দেবে। তোমাকে জিজ্ঞাসা করলো 4-এর স্থানীয় মান, তাহলে এই 4 লিখে দেবে, 4-এর পর দেখো ডিজিট, একটা দুটো তিনটে, ব্যাস। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা স্থানীয় মান বের করতে পারি। এটা আরো কঠিন ভাবে বোঝানো যায়, যাই হোক আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিলাম। তো এবার দেখো ফেস ভ্যালু ব্যাপারটা কি। ফেস ভ্যালু, ফেস ভ্যালু মানে নিজস্ব মান বা স্বকীয় মান, ঠিক আছে, নিজস্ব মান বা স্বকীয় মান।
আমি একটা সংখ্যা লিখে নিলাম। তাহলে এখানে তোমাকে জিজ্ঞাসা করলো যে 5-এর ফেজ ভ্যালু কত। তাহলে 5-এর ফেজ ভ্যালু কিন্তু 5ই হবে, ঠিক আছে। 5-এর ফেজ ভ্যালু কি হবে? 5 হবে। যদি বলতো 4-এর ফেজ ভ্যালু কি হবে? 4-এর ফেজ ভ্যালু কি হবে? 4ই হবে। ফেজ ভ্যালু মানে যেটা দেওয়া থাকবে সেটাই উত্তর হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি জিজ্ঞাসা করতো 7-এর প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালু কত, তাহলে যখন ইউনিট ডিজিটটা হবে তখন প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালুর মান কিন্তু সমান হবে, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। জিজ্ঞাসা করলো 7-এর প্লেস ভ্যালু কত আর 7-এর ফেজ ভ্যালু কত। তাহলে এটা দেখো 7টা আছে ইউনিট, ঠিক আছে, একদম একক স্থানে আছে। তাহলে একক স্থানে যখন থাকবে এই প্লেস ভ্যালু আর ফেজ ভ্যালুর মানটা কিন্তু সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে প্লেস ভ্যালুও 7 হচ্ছে আর ফেজ ভ্যালু, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের 7 হচ্ছে। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 1207। তো এখানে তোমাকে বলা হচ্ছে এই শূন্যর প্লেস ভ্যালু কি হবে বলো। এটা মনে রাখবে, শূন্যের ক্ষেত্রে প্লেস ভ্যালু সবসময় শূন্যই হবে। শূন্যের ক্ষেত্রে প্লেস ভ্যালু সবসময় কি হবে? শূন্যই হবে। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, শূন্যের প্লেস ভ্যালু শূন্যই হবে, ঠিক আছে। এবার তোমাদের নাম্বার সিস্টেমের ভাগগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। মানে নাম্বারকে কত রকম ভাবে ভাগ করা যায়। একটা নাম্বারকে কিন্তু অনেক রকম ভাবে ভাগ করা যায়, সেটা কি কি সেটা দেখো। তো এই নাম্বারকে আমরা দু রকম ভাবে প্রধানত ভাগ করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে। রিয়েল নাম্বারটা কি? এটাকে বলা হচ্ছে বাংলায় বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বারটাকে বলা হয় বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখে দিলাম কি? বাস্তব সংখ্যা। আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, যেটা কাল্পনিক সংখ্যা বলা হয়। ইমাজিনারি নাম্বার, ঠিক আছে। তাহলে ইমাজিনারি হচ্ছে কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে। এবার দেখো এটা কিন্তু পরীক্ষায় আসে না, কাল্পনিক সংখ্যা দিয়ে কম্পিটিটিভ এক্সামে আসে না তেমন কোনো প্রশ্ন। তাহলে আমাদের জানতে হবে রিয়েল নাম্বারটা ভালো করে। তাহলে এখানে আমি কিছু বললাম না তোমাদের কাল্পনিক সংখ্যা সম্বন্ধে। রিয়েল নাম্বারটা একদম ভালো করে দেখো তোমরা। এই রিয়েল নাম্বারকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ইন্টিজার, যেটাকে আমরা বলি কি বাংলায় পূর্ণ সংখ্যা। একটা হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ডেসিমাল, ঠিক আছে। ইন্টিজার এটাকে বলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আর একটা কি হবে? ডেসিমাল, ঠিক আছে। তাহলে প্রথম আমরা এই পূর্ণ সংখ্যার ভাগগুলো দেখে নেব। এই ডেসিমালের চ্যাপ্টারটা আলাদা করেও তোমাদের করাবো, ঠিক আছে, অসুবিধা নেই। এই পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি, এটা আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ইন্টিজার। তাহলে পূর্ণ সংখ্যা দেখো একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যত সংখ্যা আছে সবই পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে। তাহলে পূর্ণ সংখ্যা আমরা তিনটে ভাগ পেয়ে গেলাম দেখো। একটা হচ্ছে নেগেটিভ, একটা নেগেটিভ পূর্ণ সংখ্যা। শূন্য নিজে একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এই শূন্য নিজে একটা পূর্ণ সংখ্যা। আর হচ্ছে পজিটিভ। তাহলে পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম তিন রকমের। নেগেটিভ মাইনাস দিয়ে থাকবে, শূন্য নিজে একটা পূর্ণ সংখ্যা, আর হচ্ছে পজিটিভ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ভাগ পেয়ে গেলাম।
এবার আমি তোমাদের দেখাবো ন্যাচারাল নাম্বারটা কি, প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা ব্যাপারটা কি। ন্যাচারাল নাম্বার, এটাকে বাংলায় বলা হয় কি, প্রাকৃতিক সংখ্যা, ঠিক আছে। প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাও বলা যায়, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বার সবসময় শুরু হয় কি এক থেকে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার আমাদের সবসময় এক থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে এক থেকে শুরু হলো। আর তোমাদের জানতে হবে অখণ্ড সংখ্যা। ন্যাচারাল নাম্বার হচ্ছে প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, আর একটা হচ্ছে হোল নাম্বার, যেটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে হোল নাম্বারটাও তোমরা দেখে নাও। হোল নাম্বার, ঠিক আছে। তাহলে হোল নাম্বারটা হচ্ছে কি, বাংলাতে কি বলা হয়, এটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা সব সময় শূন্য থেকে শুরু হয়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে অখণ্ড সংখ্যা সব সময় শূন্য থেকে শুরু হচ্ছে, আর ন্যাচারাল নাম্বার শুরু হচ্ছে এক থেকে, ব্যাস এটাই অখণ্ড সংখ্যার প্রাকৃতিক সংখ্যার মধ্যে পার্থক্য। এবার হচ্ছে জোড় আর বিজোড় সংখ্যা। জোড়, ঠিক আছে, জোড় হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বার। তাহলে জোড় সংখ্যা কোনগুলো, যেগুলোকে আমরা 2 দিয়ে পুরোপুরি ভাগ করে দিতে পারবো, যেমন 2, 4, 6, 8, ঠিক আছে, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি, অড নাম্বার কি, যাদের আমরা 2 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারছি না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, বিজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করতে পারছি না আমরা। এবার দেখো শূন্যকেও কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে শূন্য কি জোড় সংখ্যা হবে? দেখো শূন্যকে ডাইরেক্ট আমরা জোড় সংখ্যা বলতে পারি না, তবে এরকম ভাবে বলা যায় শূন্য একটা জোড় পূর্ণ সংখ্যা, এইভাবে বলা যায়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। শূন্যকে আমরা জোড় সংখ্যা বলতে পারি, কিন্তু কিভাবে বলতে পারবো, জোড় পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এইভাবে। তাহলে এবার আমাদের দেখতে হবে প্রাইম নাম্বারটা কি, ঠিক আছে। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বারকে কি বলা হয়, মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এটা খুব সুন্দরভাবে তোমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যাদের দুটো উৎপাদক থাকবে, ঠিক আছে, দুটোর বেশি হলেও হবে না, দুটোর কম হলেও কিন্তু হবে না, দুটোই উৎপাদক থাকতে হবে। যেমন আমি নিলাম 2, দেখো 2কে তোমরা কি দিয়ে ভাগ করতে পারবে, 1 দিয়ে আর 2 দিয়ে। তাহলে কোন সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই কিন্তু তার উৎপাদক হয়ে যায়। তাহলে 2 এর দেখো দুটো উৎপাদক, 1 আর 2, তাহলে 2 হয়ে যাবে কি, মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে 3 কি হবে, 3ও একটা মৌলিক সংখ্যা, 1 আর 3 এই দুটো দিয়ে ভাগ করা হচ্ছে। 5, 1 আর 5 দিয়ে ভাগ করা আছে। তাহলে এটা কি, যাদের দুটো উৎপাদক তারা হচ্ছে মৌলিক সংখ্যা, ঠিক আছে। 4 কেন মৌলিক সংখ্যা হচ্ছে না, দেখো 4 এর উৎপাদক কি, 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4 কিন্তু মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে। 4 এর উৎপাদক সংখ্যা দেখো, 1টা 2টো 3টে উৎপাদক সংখ্যা, তাহলে দুটোর কম হলেও হবে না, দুটোর বেশি হলেও হবে না, দুটোই উৎপাদক থাকতে হবে, তাহলে গিয়ে মৌলিক সংখ্যা হবে। তাহলে 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, ঠিক আছে। তাহলে মৌলিক সংখ্যায় 2, 3, 5 এগুলো। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। 1 থেকে 50 পর্যন্ত কটা আছে মৌলিক সংখ্যা, 1 থেকে 50 পর্যন্ত
মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে 15টি, ঠিক আছে। আর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, এখানে হয়ে যাবে কি 25টি, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট একবারে মনে রাখবে 1 থেকে 50-এর মধ্যে 15টি মৌলিক সংখ্যা, আর 1 থেকে 100-এর মধ্যে 25টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। এবার এখান থেকে দেখো যমজ মৌলিক সংখ্যার ব্যাপারটা কি, টুইন প্রাইম নাম্বার। এটা কিন্তু রেলের পরীক্ষায় আসে, এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, যে কোনো পরীক্ষায় তোমাদের এটা কিন্তু আসবে রেলের পরীক্ষায়, ঠিক আছে। টুইন প্রাইম নাম্বার, টুইন প্রাইম নাম্বার বাংলাতে বলা হয় যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা। তাহলে এমন দুটো মৌলিক সংখ্যা যাদের গ্যাপ হবে 2, ঠিক আছে, তাদের মাঝে 2 গ্যাপ থাকবে। যেমন দেখো 3 আর 5, ঠিক আছে। তাহলে এই দেখো 3 আর 5-এর মধ্যে গ্যাপ কত, 2, তাহলে 3 আর 5 কিন্তু যমজ মৌলিক সংখ্যা। তারপরে তুমি নিতে পারো কি 5 আর 7, তাহলে এটা হয়ে গেল কি যমজ মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এমন দুটো মৌলিক সংখ্যা যাদের মাঝে 2 গ্যাপ থাকবে তাদের বলা হয় যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার, ঠিক আছে। তাহলে এবার দেখাবো যৌগিক সংখ্যা। দেখো মৌলিক সংখ্যা বুঝতে পারলে যৌগিক সংখ্যা আলাদা করে না বুঝলেও চলবে, ঠিক আছে। তাহলে যৌগিক সংখ্যায় কি হয়, উৎপাদক, যেমন আমি তোমাকে দেখাচ্ছি 4কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে উৎপাদক কিন্তু দুটোর বেশি হয়ে যাচ্ছে, তাই 4 কি হচ্ছে যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো 1, এটা মৌলিকও না যৌগিকও না, এটা তোমাদের মনে রাখতে হবে। কেন মৌলিক যৌগিক দুটোই হচ্ছে না, কারণ দেখো 1-এর উৎপাদক কিন্তু একটাই হয়, 1কে আমরা শুধু 1 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারছি। তাহলে মৌলিক হওয়ার জন্য কি দুটো উৎপাদক লাগে, আর যৌগিক হতে গেলে দুটোর বেশি উৎপাদক লাগে। তাহলে 1-এর তো একটাই উৎপাদক, তাহলে কি 1 হবে মৌলিক? তাহলে 1 মৌলিকও না যৌগিকও না, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। প্রথম মৌলিক সংখ্যা কি 2, ঠিক আছে। এবার দেখাবো তোমাদের প্রাকৃতিক সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে প্রাকৃতিক সংখ্যা কোনগুলো তোমরা জানো সবাই, তাহলে প্রাকৃতিক সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করবে? এক থেকে 20 পর্যন্ত আমি প্রাকৃতিক সংখ্যাগুলো নিয়ে নিলাম, এদের যোগফল আমরা নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে, n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। তাহলে এখানে n কোনটা, n হচ্ছে শেষে যেটা আছে, শেষে যে পদটা আছে সেটাই হচ্ছে এখানে n। তাহলে এখানে n এর মানটা তোমরা কি করবে, 20 বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে n এর জায়গায় 20 বসিয়ে দেবে, 20 ইন্টু n প্লাস 1, তাহলে কত হয়ে গেল 21, ঠিক আছে। আর নিচে বসে যাবে 2, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 20-কে হয়ে যাচ্ছে কত 10, আর 10-এর সঙ্গে 21 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল কত 210, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখে নেবে সূত্রটা। অনেক সময় এইভাবে নাও থাকতে পারে, বলে দিল যে প্রথম 20টা প্রাকৃতিক সংখ্যার যোগফল নির্ণয় করো, প্রথম 50টা প্রাকৃতিক সংখ্যার যোগফল, ঠিক আছে, কথায়ও থাকতে পারে, বা সংখ্যা দিয়ে এইভাবে যোগফলও থাকতে পারে, ঠিক আছে। তাহলে সূত্র তোমরা লিখে নাও। তাহলে সূত্রটা এরকম, ঠিক আছে। তাহলে n কি, n হচ্ছে এখানে শেষে যে পদটা থাকবে সেটা হচ্ছে n, ঠিক আছে, 1 2 3 ডট ডট n। তাহলে এদের যোগফলের সমষ্টি হবে কি n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। এবার দেখো থাকলো এরকম 11 প্লাস 12
ডট 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 20 পর্যন্ত। তাহলে যোগফল কত হবে? তাহলে এখানে আমাদের যদি এই সূত্রে ফেলতে হয় n ইন্টু n প্লাস 1/2, এই সূত্রে যদি আমাদের অঙ্কটা করতে হয় তাহলে কিন্তু আমাদের 1 থেকে শুরু হতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের 1 থেকে শুরু নেই, আমাদের আছে কি 11 থেকে শুরু। তাহলে কিন্তু আমি ডাইরেক্ট এখানে বসে দিতে পারছি না এখন, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব, কিন্তু একটু আমাদের কায়দা করতে হবে। কেমন? দেখো এখানে আমাদের 10 পর্যন্ত ছিল না, তাই আমরা কি করবো, 1 থেকে 10 পর্যন্ত লিখে নেব, ঠিক আছে? যোগ করে দেব। তাহলে এখানে দেখো 10 পর্যন্ত যেহেতু আমরা যোগ করলাম, তাহলে আমাদের কিন্তু 10 পর্যন্ত আবার বিয়োগ করেও দিতে হবে, ঠিক আছে? তাহলে যতটুকু যোগ করব ততটুকু আমরা কি করে দেব, বিয়োগও করে দেব। তাহলে এবার দেখো আমাদের হয়ে গেল কি, পুরো 1 থেকে হয়ে গেল, আর 1 থেকে হয়ে গেলে আমরা কি সূত্রে বসে দিতে পারছি। তাহলে n এর মান হচ্ছে আমাদের 20, n প্লাস 1 21/2, মাইনাস চিহ্ন, কারণ যতটুকু আমাদের ছিল না ততটুকু আবার বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন n এর মানটা হয়ে যাচ্ছে কি 10, n প্লাস 1 আর নিচে যাবে কি 2, ঠিক আছে? তাহলে দেখো এই লাইনটা করেও তোমাদের টাইম নষ্ট করতে হবে না, যে আমি 1 2 3 যোগ করে আবার বিয়োগ করলাম, এটা কিন্তু করে টাইম নষ্ট করার দরকার নেই। তাহলে যতটুকু আমাদের থাকবে না ততটুকু আমরা কি করবো, ডাইরেক্ট একবারে বিয়োগ করে দেবো এখানে। তাহলে এখানে আমাদের 10 পর্যন্ত নেই, তাহলে 10 পর্যন্ত আমরা কি করবো, যে একবারে বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? এই লাইনটা করে টাইম নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে এখান থেকে ডাইরেক্ট একবার এখানে চলে আসবে। তাহলে এখান থেকে কত হয় প্রথমেই দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে 210 হয়ে গেল, আর এখান থেকে দেখো কত আসছে, 55, ঠিক আছে? তাহলে 210 থেকে 55 তোমরা বিয়োগ করে দিতে হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এইরকম ভাবে যদি থাকে অঙ্ক, তোমরা এইভাবে করে দিতে পারবে, ঠিক আছে? তাহলে একটা এখান থেকে বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই, তোমরা কমেন্ট করে বলবে কত হবে উত্তর। ঠিক আছে, 101 থেকে 200, এই যোগফলটার উত্তর কত হবে এটা তোমরা কমেন্ট করে বলবে। এবার তোমাদের শেখাবো বর্গের যোগফলের সূত্র, ঠিক আছে? প্রাকৃতিক সংখ্যার বর্গের যোগফল। বর্গ শেখানোর আগে তোমাদের জোড় বিজোড়টা আলাদা করে দেখে দিই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি বিজোড় সংখ্যার সমষ্টি তোমাদের দেখাচ্ছি। 1 3 5 7 9, তাহলে এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে এদের যোগফল কত হবে, তাহলে যোগ করে দেখো, 25 হচ্ছে যোগফল। তাহলে এই যোগফলটা আমরা সূত্রের মাধ্যমে করতে পারি, কেমন ভাবে? দেখো এখানে তোমাদের কতগুলো বিজোড় সংখ্যা দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে তোমরা কি করে দেবে, যতগুলো বিজোড় সংখ্যা থাকবে তার স্কয়ার করে দেবে। তাহলে হয়ে গেল কি 25। তাহলে এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারি কি n স্কয়ার, ঠিক আছে? প্রথম n সংখ্যক প্রাকৃতিক বিজোড় সংখ্যার যোগফল n স্কয়ার, এটা তোমরা সূত্র আকারে লিখে নিতে পারো। প্রথম n সংখ্যক প্রাকৃতিক বিজোড় সংখ্যার যোগফল সমান সমান n স্কয়ার, ঠিক আছে? এটা হলো কি সূত্র তোমাদের। তাহলে এখানে n কি, n হচ্ছে যতগুলো পদ এখানে থাকবে, ঠিক আছে? তাহলে n মানে হচ্ছে যতগুলি পদ থাকবে, ঠিক আছে?
তাহলে এখানে দেখো 5টা পদ ছিল, তাই আমরা কি করলাম 5 স্কোয়ার করে দিলাম 25, ঠিক আছে। তাহলে এটা কিন্তু তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এবার এই অঙ্কটাই দেয়া থাকলো 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে দেখো আগের অঙ্কটা ছিল ডাইরেক্ট একবারে বলে দেওয়া ছিল যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, ঠিক আছে। আর এখানে বলে দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে তোমরাই বলো 1 থেকে 20 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে। তাহলে এখানে মনে রাখতে হবে অর্ধেক জোড় থাকে অর্ধেক বিজোড় থাকে, ঠিক আছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা আছে। তাহলে তোমরা কি করে দেবে, তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি n স্কয়ার। তাহলে তোমরা এখানে করে দেবে কি 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার কত হয়ে গেল 100, ঠিক আছে। তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটার কথার ভাষা তোমাদের বুঝতে হবে। এখানে ডাইরেক্ট দেওয়া ছিল প্রথম এত সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, আর এখানে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি। তাহলে এখানে তোমাকে কিন্তু দেখে নিতে হবে যে কতগুলো বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 20 পর্যন্ত 10টা বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। এখানে তোমরা এই n এর মানটা একটা সূত্রের মাধ্যমে বের করে নিতে পারো। এই যে আমি ডাইরেক্ট বলে দিলাম যে 10টা বিজোড় সংখ্যা, তাই এটা তোমরা এই সূত্রের মাধ্যমে করতে পারো, l মাইনাস a প্লাস 1, ঠিক আছে। l হচ্ছে আমাদের কি শেষ পদ, আর a হচ্ছে প্রথম পদ, আর d মানে প্রত্যেকটা পদের মধ্যে ডিফারেন্স, প্লাস 1, ঠিক আছে। যেমন এই অঙ্কটাই দেখো, তাহলে বিজোড় সংখ্যাগুলো কি হবে, 1 হবে, 3 হবে, ঠিক আছে, 5 হবে। তাহলে এরকম করে যাচ্ছে আমাদের ডট ডট করে। তাহলে 20 তো আমাদের বিজোড় সংখ্যা না, তাহলে আমাদের নিতে হবে কি 19 পর্যন্ত 20 জোড় সংখ্যা। তাহলে এখানে দেখো লাস্ট পদ কে ছিল এখানে 19, তাহলে এর জায়গায় আমরা বসে দিলাম কি 19, আর প্রথম কে ছিল 1, তাহলে প্রথমে আমরা বসে দিচ্ছি 1, আর প্রত্যেকটা আমাদের ডিফারেন্স কত করে 2 করে, তাহলে বসে দিলাম 2 প্লাস 1, ঠিক আছে। তাহলে 19 থেকে 1 বিয়োগ করলে কত হয় 18, 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 9, 9 প্লাস 1 10, ঠিক আছে। তাহলে এটাও তোমরা লিখে নেবে, এটাও কিন্তু অনেক সময় কাজে লাগবে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা n এর মানটা বের করে নিতে পারো। তাহলে এই অঙ্কটা 11 থেকে 25 পর্যন্ত, 11 থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে। এগারো থেকে 25 পর্যন্ত বিজোড় সংখ্যার সমষ্টি কিভাবে তোমরা নির্ণয় করবে। তাহলে এখানে দেখো 25 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। যদি আমি কোনো সূত্রে না যাই n এর মান বের করার জন্য, তাহলে তোমরা কি করবে, এই 25 যেটা 25 বাদ দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে 25 এর আগে কি আছে 24, তাহলে 24 পর্যন্ত দেখো 12টা জোড় থাকবে আর 12টা বিজোড় থাকবে, তাই তো। যদি আমি 25টা বাদই দিয়ে দিই, তাহলে 24-এর মধ্যে 12টা জোড় সংখ্যা 12টা বিজোড় সংখ্যা। তাহলে এবার যদি 25 আমি কাউন্ট করে নিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা আমাদের হয়ে যাচ্ছে কত 13টা। এবার এখানে দেখো আমরা যদি এখানে 13 স্কয়ার করে দিই, বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি ছিল n স্কয়ার। তাহলে আমি যদি 13 স্কয়ার করে দিই, তাহলে 169 আসছে। তাহলে এই 169 কিন্তু এর উত্তরটা হবে না, কেন বলতো, কারণ এখানে কিন্তু শুরু হচ্ছে আমাদের
11 থেকে, ঠিক আছে। তাহলে 11 থেকে যদি শুরু হয় তাহলে কি আমরা পুরোপুরি নিতে পারবো? নিতে পারবো না। তাহলে আমার দেখতে হবে 1 থেকে 10 পর্যন্ত কটা বিজোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত অর্ধেক জোড় অর্ধেক বিজোড়, তাহলে 5টা বিজোড় সংখ্যা থাকবে। তাহলে 5টা বিজোড় সংখ্যার সমষ্টি কত হবে? 25 হবে নিশ্চয়ই। 13টার যদি 169 হয় তাহলে এর থেকে আমাদের 5টা বিজোড় সংখ্যার সমষ্টি বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো? 169 থেকে 25 বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে কত হচ্ছে দেখো, তাহলে 9 থেকে এখানে বিয়োগ করে দাও, তাহলে এটা এগুলো 4, তাহলে 6 থেকে 2 বিয়োগ করো, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের ভালো করে বুঝতে হবে যে 11 থেকে 25 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে। তাহলে অর্ধেক জোড় অর্ধেক বিজোড়, তাহলে আমি কিভাবে বের করলাম যে 25 বাদ দিয়ে 24 পর্যন্ত নিয়ে নিলাম, তাহলে 12টা জোড় 12টা বিজোড়। তাহলে এখানে 12টা বিজোড় আর এই 25কে যদি কাউন্ট করি তাহলে হয়ে গেল কি 13টা বিজোড় সংখ্যা। তাহলে 13 স্কোয়ার করে দিলাম 169, কিন্তু 169 উত্তর কেন হবে না? কারণ আমাদের এটা কিন্তু 1 থেকে শুরু হয়নি, ঠিক আছে, আমাদের শুরু হচ্ছে 11 থেকে। তাই 1 থেকে 10 পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে তার সমষ্টি কিন্তু বাদ দিতে হবে আমাদের। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 5টা বিজোড় সংখ্যা আছে, তাহলে বিজোড় সংখ্যার সমষ্টি সূত্র কি? n স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25, তাহলে 169, তার থেকে আমি 25 বাদ দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 144, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে এবার দেখো জোড় সংখ্যার সমষ্টি কিভাবে বের করবে তোমরা। জোড় সংখ্যার সমষ্টি, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যা আমি নিলাম 2, 4, 6, 8, 10, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে? যোগফল হয়ে যাবে কি 30, ঠিক আছে। তাহলে এবার সূত্রের মাধ্যমে কিভাবে তোমরা যোগটা করবে? তাহলে এখানে দেখো 2 রকম ভাবে এখানে করা যায়, ঠিক আছে। এখান থেকে যদি আমি কমন নিই তাও করা যাবে, যাই হোক আমি সেভাবে তোমাদের দেখাচ্ছি না। তাহলে এখানে কতগুলো জোড় সংখ্যা আছে সেটা তোমরা কাউন্ট করো। দেখো একটা জোড় সংখ্যা, দুটো জোড় সংখ্যা, 3টে, 4টে, 5টা, ঠিক আছে। এখানে 5টা জোড় সংখ্যা আছে। তাহলে আমরা কি করে দেবো? 5 লিখবো, তারপরে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে হয়ে গেল কত? 30। তাহলে এটা যদি আমরা সূত্র আকারে লিখতে যাই তাহলে সূত্রটা হবে কি? n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। তাহলে n হয়ে গেল কি 5, আর n প্লাস 1 গুলো কি হয়? 5 আর 1 6। তাহলে জোড় সংখ্যার সমষ্টি সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যার n স্কোয়ার আর জোড় সংখ্যার n ইন্টু n প্লাস 1। তাহলে প্রথম 30টা জোড় সংখ্যার সমষ্টি কত হবে? প্রথম 30টা জোড় সংখ্যার সমষ্টি ডাইরেক্ট একবারে বলে দিল, প্রথম 30টা জোড় সংখ্যার সমষ্টি। তাহলে তোমরা কি করবে? তাহলে প্রথম যেহেতু বলে দেওয়া আছে তাহলে n এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে তার সঙ্গে আমরা কি করবো? n ইন্টু n প্লাস 1 করে দেবো। তাহলে n প্লাস 1 করলে কি হবে? 31 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কিন্তু সমষ্টি। এবার এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত হবে, ঠিক আছে। ভাষা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাহলে এখানে বলে দিল যে প্রথম 30টা জোড় সংখ্যার সমষ্টি, আর এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে যে 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত, তখন কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে। তাহলে আমাদের তখন দেখতে হবে 1 থেকে 30 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে। তাহলে আমি কি বললাম তোমাদের যে অর্ধেক জোড় আর অর্ধেক বিজোড় থাকে, তাই তো। তাহলে 30টার মধ্যে কি থাকবে? 15টা জোড় সংখ্যা, 15টা বিজোড় সংখ্যা। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? n এর মান আমরা পেয়ে গেলাম কি 15। তাহলে জোড় সংখ্যার সমষ্টি সূত্র সবাই জানো, n ইন্টু n প্লাস 1। তাহলে তোমাদের এখানে করতে হবে কি 15 ইন্টু 16, ঠিক আছে, 15 প্লাস 1। তাহলে এখানে গুণ করলে যা হবে এটাই কিন্তু সমষ্টিটা হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমরা বর্গের সূত্র, ঠিক আছে, প্রাকৃতিক সংখ্যার বর্গের সূত্র।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সংখ্যা, এদের বর্গ। তাহলে এখানে সূত্রটা কি হয়ে যাবে, ঠিক আছে, সূত্রটাকে লিখে দিই আমি তোমাদের। n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা অঙ্ক আমরা করি, 1 স্কয়ার 2 স্কয়ার ডট 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 10 স্কয়ার পর্যন্তই করলাম, ঠিক আছে। তাহলে এটার যোগফল কত হবে? তাহলে তোমরা কি করবে, তাহলে n এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো, 10। তাহলে n এখানে হচ্ছে যেটা শেষ পদ, তাহলে n এর জায়গায় 10 বসিয়ে দেবো। তাহলে n প্লাস ওয়ান 11, তাহলে এখানে 10 বসালে 10 দুগুণে 20 আর 1 21 বাই হচ্ছে 6, ঠিক আছে। তাহলে 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 দুগুণে 6, ব্যাস 2 দিয়ে কেটে দাও, 10 কে 5। তাহলে এটা সমষ্টি কত যাবে, 5 গুণ 11 গুণ 7, ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের কি স্কয়ারের সূত্র। তাহলে একটা অঙ্ক দিল 11 স্কয়ার 12 স্কয়ার 20 স্কয়ার পর্যন্ত। তাহলে এটা তোমরা কিভাবে করবে, তাহলে যোগ অঙ্ক শেখানোর সময় তোমাদের দেখানো ছিল যে যতটুকু আমাদের থাকবে ততটুকু বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানেও কিন্তু সেম একই রকম হবে। তাহলে আমরা কি করে দেবো, ফর্মুলায় ফেলেছি n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে সূত্র তো সবাই জানো, n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। তাহলে আমি সূত্রে বসে দিচ্ছি, n এর জায়গায় 20, 20 আর 1 21, আর এখানে 20 বসলে 20 দুগুণে 40 আর 1 41, ঠিক আছে। এবার দেখো কতটুকু আমাদের নেই, 10 পর্যন্ত নেই, তাই তো। তাহলে যতটুকু নেই ততটুকু আমরা কি করবো, বিয়োগ করে দেবো। তাহলে এখানে তোমরা n এর জায়গায় আবার 10 বসিয়ে দাও, 11, তাহলে এখানে হয়ে যাবে কি 21। তাহলে এটা সবাই তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে যোগ যেমন আমরা করেছিলাম যে যতটুকু ছিল না ততটুকু বিয়োগ, স্কয়ারের ক্ষেত্রে সে একই রকম, স্কয়ারের যোগের ক্ষেত্রে কিন্তু একই রকমই হবে। তাহলে যতটুকু আমাদের নেই ঠিক ততটুকুই আমাদের বিয়োগ করে দেবে। তাহলে 10 পর্যন্ত আমাদের ছিল না, 10 পর্যন্ত আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখাবো তোমাদের কিউব। তাহলে কিউবের সূত্রটা কি প্রথমে দিয়ে দিই, তাহলে কিউবের সূত্র হবে n ইন্টু n প্লাস 1/2 এর পুরোটা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক আমরা করি কিউব থেকে, 1 এর কিউব 2 এর কিউব 10 এর কিউব পর্যন্ত করি, ঠিক আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত কিউবের যোগফল দেখি কত হয়। তাহলে আমরা কি করবো, n এর জায়গায়, তাহলে n হচ্ছে এখানে শেষ যে পদটা 10, তাহলে n এর জায়গায় বসিয়ে দেবো কত, 10, 10 প্লাস 1 11, নিচে হয়ে যাবে 2 পুরোটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে 2 দিয়ে 10 কে ভাগ করা যাচ্ছে 5, তাহলে 5 দিয়ে 11 গুণ করলে কত হয়, 55। তাহলে এখানে আমাদের করতে হবে কি 55 স্কয়ার। তাহলে 55 স্কয়ার সবাই পারবে, দেখো দেখে নাও কিভাবে করবে। এই 5 স্কয়ার করবে 25, আর 5 এর পরের সংখ্যা কি 6, তাহলে 6 দিয়ে গুণ করে দেবে, 5 6 30। তাহলে এটার উত্তর হবে কি 30 25, ঠিক আছে। তাহলে শেষে যদি 5 থাকে তার স্কয়ার করা খুবই সুবিধা। যেমন আমি তোমাদের আরেকটা স্কয়ার করে দেখাই, এই যে আমি যদি 75 স্কয়ার করি তাহলে কত উত্তর হবে, তাহলে তোমরা করে দেবে কি 5 স্কয়ার 25, আর 7 এর পরের সংখ্যা কত 8, তাহলে 7 8 56, ঠিক আছে। 75 স্কয়ার হবে 5625। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।